শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজকে উদযাপিত হচ্ছে। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ইউনিক চরিত্র। আসলে ওনার সঙ্গে তুলনীয় রাজনৈতিক ব্যক্তিত্ব দেখা যায় না। আসলে যে একজন সমন্বয়ক থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা এবং দু ক্ষেত্রেই অসাধারণ সাফল্য দেখানো, এটা আসলে অন্তত বাংলাদেশের ইতিহাসের এমনটি দেখা যায় নাই। এবং আসলে আন্তর্জাতিক বিশ্ব এরকম এটি বিরল। প্রথমে বলে নেওয়া ভালো যে জিয়াউর রহমান সবকিছুই একেবারে বিশাল, মানে সবকিছু উনি কোনো নির্ভুল ত্রুটিহীন ব্যক্তিত্ব ছিলেন তা না। তাকে সমালোচনা করার কোনো জায়গা নাই এটাও বলছি না, কিন্তু আসলে সমালোচনা করার জায়গা অনেক কম। আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে তুলনা করলে আসলে তার যে মানে মানে উনি যা যা অ্যাকশন নিয়েছেন প্রত্যেকটাই যুক্তির ভিত্তিতে, এবং সেগুলোকে ডিফেন্ড করা যায়। একটু চিন্তা ভাবনা করলে সেটা ডিফেন্ড করা যায়। জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষক ছিলেন। প্রথম যে ব্রিগেডটি গঠিত হয় বাংলাদেশের সেনাবাহিনীর, মুক্তিযুদ্ধ চলাকালীন যে সেনাবাহিনী, আমরা জানি যে আমাদের সেনাবাহিনী গঠিত হয় মুক্তিযুদ্ধের ভেতরে। সেই প্রথম ব্রিগেডটি জিয়াউর রহমানের নামে, জেড ফোর্স নামে ছিলেন। তার আগে উনি সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। কিন্তু উনি, এটাই তার প্রথম যুদ্ধ নয়। 65 সালে উনি পাকিস্তানি হিলালি জুরাত একটি বীরত্বের একটা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড যেটা উনি পেয়েছিলেন খেমখানান সেক্টরে। তার যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে রেজিমেন্টে উনি ছিলেন, তারা খেমখানান সেক্টরে অসাধারণ বীরত্ব দেখানোর কারণে উনি পেয়েছিলেন। তো 6 বছর পরেই উনি সেই পাকিস্তানের বিরুদ্ধে উনি বিদ্রোহ ঘোষণা করলেন এবং স্বাধীনতার ঘোষণা দিলেন। প্রথমে নিজের নামে নিজেকে প্রভিশনাল হেড অফ স্টেট ঘোষণা করে, এবং পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের নামে উনি ঘোষণাটা দিয়েছিলেন। বীর উত্তম খেতাব উনি পেয়েছিলেন, যেটা জীবিত মুক্তিযোদ্ধাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড। এবং আমি জেড ফোর্সের একেবারে সৈনিক লেভেল, অফিসার তো আছেই, সৈনিক লেভেলের লোকদের সাথে কথা বলেও দেখেছি যে তার প্রতি অসাধারণ আনুগত্য ছিল সেনা সদস্যদের। 75-এর যে 7ই নভেম্বর যে সিপাহী জনতার বিপ্লব হয়, সেখানে যে ওনাকে কর্নার করার চেষ্টা করলো এক পর্যায়ে জাসদ এবং তথাকথিত বিপ্লবী সৈনিক সংস্থা, তো তারা বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে জেড ফোর্সের সৈনিকরা, যারা মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়াউর রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছেন, তারা বেরিয়ে এসেছিলেন এবং ঢাকায় চলে এসেছিলেন এবং জিয়াউর রহমানের অবস্থানকে শক্তিশালী করেছিলেন, এবং জিয়াউর রহমান সেখানে সাফল্য অর্জন করেন। একটি কথা এখানে প্রাসঙ্গিক হবে যে সাধারণত আমরা দেখি যে সমন্বয়করা, জেনারেল হোক বা যারাই হোক, তারা যখন ক্ষমতায় আসেন তারা অভ্যুত্থানের মাধ্যমে বা কুয়ের মাধ্যমে আসেন, সামরিক কুয়ের মাধ্যমে আসেন। জিয়াউর রহমানের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তিনি ক্ষমতায় আসেন একটি বিপ্লবের মাধ্যমে। যখন খালেদ মোশাররফরা তাকে গৃহবন্দী করেছিল, সাধারণ সিপাহী জনতা তাকে মুক্ত করেন এবং তাকে দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনটি তার কাছে দেওয়া হয়। উনি প্রথমে সিএমএলএ ছিলেন, চিফ মার্শাল, ডেপুটি সিএমএলএ ছিলেন, ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু মূল ক্ষমতার কেন্দ্রে উনি ছিলেন। পরবর্তীতে উনি ক্ষমতা গ্রহণ করেন, সেখানেও জনগণের এবং সেনাবাহিনীর সম্পূর্ণ সমর্থন নিয়ে হন। ওনার কু করার কোনো প্রয়োজন হয় নাই। 7ই নভেম্বরের যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি ক্ষমতায় আরোহণ করেন এবং পরবর্তীতে উনি
নির্বাচনগুলোতে তখন উনি একটি রেফারেন্ডাম দিয়েছিলেন এবং বলা ভালো যে উনি সেই রেফারেন্ডামের পক্ষে সরকার প্রচারও করেছিল। এখন যেমন সরকারটি রেফারেন্ডামে হ্যাঁ বা ভোটের পক্ষে প্রচার করছে, তো উনি সেটা দেখিয়ে দিয়েছেন যে একজন সমন্বয়ককে, যে পরিচিত মুখ ছিলেন, যে যেহেতু উনি জেড ফোর্সে ছিলেন, 65 কথা অনেকে জানতেন এবং বাংলাদেশের সেনাবাহিনীর ভেতর সবচেয়ে জনপ্রিয় অফিসার উনি ছিলেন। একটা বিভিন্ন জেনারেলদের বই টই থেকে আমরা জানতে পেরেছি যে তখন আর্মি চিফ হওয়ার কথা ছিল তারই, কিন্তু করা হয় জনাব মেজর জেনারেল শফিউল্লাহকে। শফিউল্লাহ থেকে উনি সাধারণ সৈনিক অফিসারদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ছিলেন। ক্ষমতা এসেও উনি কিন্তু খুব ডিক্টেটোরিয়াল ইয়েটা দেখান নাই, উনি রাজনীতি উন্মুক্ত করে দিলেন। বিভিন্ন ধরনের আওয়ামী লীগও যেটা ছিল তারাও আসতে পারলো। আওয়ামী লীগ তো বাকশাল করে ফেলেছিল শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু উনি নিজেই তার দলকে বিলুপ্ত করে বাকশাল করেছিলেন। তো সমস্ত রাজনীতি দলকে উনি একটা স্পেস করে দিয়েছিলেন এবং উনি শেখ হাসিনাকে ফিরে আসারও সুযোগ দেন এবং ঘটনাক্রমে উনি শেখ হাসিনার দেশে আসা 13 জনের মাথায় জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হয়। জিয়াউর রহমান যে 71-এর পরের থেকে দেশের ভিতরে যে একটা প্রবল বিভাজন ছিল সেটাও উনি ঘুচিয়ে দিয়েছিলেন। উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন এবং প্রাউড মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু উনি তিক্ততা রেখে যে একটা দেশ চলতে পারে না সেটা উনি ঠিক মতোই বুঝেছিলেন। উনি মশিউর রহমান, যাদব মিয়া, শাহ আজিজুর রহমান, এনারা যারা ঠিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলা যাবে না, ওনাদেরকে উনি কাছে এনেছিলেন এবং বিএনপি মূলত তখন ন্যাপ এবং মুসলিম লীগের এবং আওয়ামী লীগেরও কিছু লোক ছিল এবং একটু কি বলবো একটা আওয়ামী বিরোধী প্ল্যাটফর্ম হিসেবে অত্যন্ত বিজ্ঞতার সাথে উনি পরিচালনা করেছিলেন এবং মাওলানা ভাসানী যদিও তার দলে যোগ দেননি, উনি মারাই গেলেন কিছুদিনের ভিতরে, কিন্তু উনি একটি পরামর্শ দিয়েছিলেন জিয়াউর রহমানকে যে আপনি হেঁটে বেড়ান, দেশটা চলে বেড়ান। জিয়াউর রহমান হাঁটতেন, উনি বক্তৃতা খুব ম্যাটার অফ ফ্যাক্ট দিতেন, উনি খুবই টার্স এবং খুব তার স্টাইলটা ছিল মানে কি খুব কি বলে এটাকে স্ট্যাকাটো স্টাইলে, খুব বুলেট মেশিন গান বাস্টের মতো করে তার কথাগুলো আসতো। ওরকম ভাবে উনি বক্তৃতা দিতেন, খুব জলদ গম্ভীর কণ্ঠস্বর ছিল, কিন্তু বক্তৃতাটাই তার প্রধান শক্তি ছিল না। উনি ইন্টারাকশন উইথ দ্য পিপল, উনি বিভিন্ন গ্রামে একটা গ্রামে যেতেন, হাঁটতে হাঁটতে যেতেন, গিয়ে কোনো এক কৃষকের বাসায় বসে একসাথে খেতেন। উনি ঢাকা ইউনিভার্সিটিতে বিক্ষোভের মুখে তার দিকে ইট পাটকেল বর্ষণ করছে, তার দেহরক্ষীরা অ্যাকশন নিতে চেয়েছে, উনি নিবৃত্ত করেন এবং ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে উনি ডিসেন্টের সুযোগটা উনি দিয়েছেন। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটির কথা বললাম, ওনাকে আক্রমণের চেষ্টা করা হয়, তারপরেই ঘুরে যায়, তারপরে জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় ছাত্র দলে মানে ছাত্র সংগঠনে পরিণত হয়। এখনকার অবস্থা আমি বলছি না, এখন তারা হাঁটছে বারবার বিভিন্ন ইয়েতে, কিন্তু জিয়াউর রহমানের সময় এবং তারপরেও ম্যাডাম খালেদা জিয়ার সময়ও ছাত্রদল সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন ছিল। আমি ছাত্রদল করি নাই, কিন্তু এটা জানতাম, এটা আমাদের চোখের সামনে আমরা দেখেছি তাদের জনপ্রিয়তা। জিয়াউর রহমানের কথা আসলে বলতে গেলে, তার অবদানের কথা বলতে গেলে আসলে একটা ভিডিও ইজ নট এনাফ এবং মানে ইজ ডিজার্ভিং অফ মাচ মোর। আমি শুধু অর্থনৈতিক ক্ষেত্রে জিয়াউর রহমানের যে অবদান সেটা সম্পর্কে 2-4টি কথা বলতে চাই। উনি বাংলাদেশের অর্থনীতি বর্তমানে যে দুটো ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে আপনারা জানেন, যে প্রবাসীদের রেমিটেন্স এবং বাংলাদেশের আরএমজি সেক্টর, গার্মেন্টস সেক্টর, দুটো সেক্টরই জিয়াউর রহমানের ডিরেক্ট অবদান। এই দুটো সেক্টরকেই প্রতিষ্ঠিত করেছেন জিয়াউর রহমান। উনি অবশ্য এটাও আগে বলে নেওয়া উচিত, উনি
একটা যে খুব ক্লোজ একটা ইকোনমি ছিল 75-এর 15ই আগস্ট পর্যন্ত, সেখান থেকে উনি আস্তে আস্তে ওপেন ইকোনমির দিকে যাত্রা পথটা জিয়াউর রহমানের হাত দিয়ে শুরু হয়। কিন্তু যে বিদেশে লোক পাঠানো 75-এর জিয়াউর রহমানের 15ই আগস্ট পর্যন্তই বলি, যে বেশিরভাগ দেশই আমাদেরকে স্বীকৃতি দেয় নাই বা আমাদের সাথে খুব ভালো সম্পর্ক তাদের ছিল না। জিয়াউর রহমানের আসার পরে উনি ভিজিট করতেন, বিভিন্ন দেশের থেকে লোক আসতো, ইসলামিক বিশ্ব বিশেষ করে আমরা প্রায় দেখতাম ইয়াসির আরাফাত, গিনির আহমেদ সেকেতুরে এবং অন্যান্য মানে রাজা অথবা রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসতেন, উনিও ভিজিট করতেন এবং বৈদেশিক অঙ্গনে বাংলাদেশ একটি পরিচিত মুখ হয়ে যায়। এবং উনি মিডল ইস্টে বিশেষত শ্রমিক, বাংলাদেশের শ্রমিকদের পাঠানো এবং অলসো শুধু শ্রমিক নয়, প্রফেশনালদেরও পাঠানোর ব্যাপারে উনি একটি উদ্যোগী ভূমিকা নেন এবং ডিসাইসিভ ভূমিকাই নেন। তো এর ফলে শুধুমাত্র ওই পরিবারগুলোর ভাগ্যই যে পরিবর্তন হয়েছে তা না, এর ফলে দেশের যে রিজার্ভ এখানে আসছে, ডলার আসা শুরু হলো। মানে বাংলাদেশের চেহারাটা একটা ক্লোজ একটা ইকোনমি, যেটার ভিতরে সমাজতন্ত্রের নামে সমস্ত কিছু ন্যাশনালাইজ করা হচ্ছে। ওনার সময় ন্যাশনালাইজ ছিল, কিন্তু একটি স্বায়ত্তশাসিত ভাব চলে এসেছিল এবং বেসরকারি উদ্যোক্তাদের উনি যথেষ্ট সহায়তা করছেন এবং উনি বেঁচে থাকলে হয়তো আল্লাহ ভালো জানেন, কিন্তু দেশের মুক্ত বাজারের দিকেই উনি নিয়ে যেতেন। হি ওয়াজ মানে তার ব্যান্ডটা ওরকম ছিলেন। এবং উনি মন্ত্রিসভাটাও গঠন করেছিলেন, বলা হতো যে মিনিস্ট্রি অফ ট্যালেন্ট, সমস্ত মেধাবী দক্ষ লোকজনকে উনি তার চারপাশে ছিলেন। এবং যদিও উনি সামরিক বাহিনীর লোক ছিলেন, শুধু সামরিক বাহিনীর লোক নয়, অনেক ভালো ভালো ব্রিলিয়ান্ট মানুষজনকে উনি এনেছিলেন। আমাদের বলা হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এখন পর্যন্ত আর কি ফিনান্স মিনিস্টার যিনি ছিলেন সাইফুর রহমান সাহেবকে জিয়াউর রহমানই পিক করেন। একটা ট্যালেন্ট যাচাইয়ের ক্ষমতা একজন রাষ্ট্রনায়কের সহজাত এক ধরনের ব্যাপার থাকে একটা, এবং এই জিনিসটা জিয়াউর রহমানের ভিতরে খুব ভালোভাবেই ছিল। তা আবার আরএমজি সেক্টরের কথা বলে, উনি কোরিয়ায় ট্রেনিং এর জন্য পাঠিয়েছিলেন। হ্যাঁ, নুরুল কাদের সাহেব, ওনারা যারা উদ্যোক্তাদেরকে উনি হেল্প করেছিলেন এবং টেকনিক্যাল এক্সপার্টাইজ অর্জনের জন্য বললাম কোরিয়ায় পাঠিয়েছিলেন উনি। এবং আস্তে আস্তে দেখা যায় যে বাংলাদেশের দেশ গার্মেন্টস ইত্যাদি থেকে শুরু হয়ে বাংলাদেশ এখন একটা মানে পৃথিবীতে বাংলাদেশি মেড ইন বাংলাদেশ একটা ব্র্যান্ড। তো এটা শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে এবং জিয়াউর রহমান নিজে উদ্যোগ নিয়ে এখানে উনি দেখতে পেয়েছিলেন একটা উইন্ডো অফ অপরচুনিটি। তো এবং এখন পর্যন্ত তৃতীয় কোনো বৃহৎ সেক্টর এখনো আসে নাই আমাদের এখানে। আবার ওনার সময় পাট এবং চামড়া শিল্প, চা শিল্প, চা রপ্তানি এগুলো কিন্তু চালু ছিল। কোনো বড় বড় মিল কারখানা বন্ধ হয় নাই। কি বল, খাল কাটার কর্মসূচি একটা আওয়ামী লীগ তখন বলেছিল খাল কেটে কুমির আনছে, জিয়াউর রহমান উনি সুযোগ করে দিলেন তাদেরকে রাজনীতি করার, ওনারা এই কথা বলল। এবং খাল কাটা কর্মসূচিটা যদি বাস্তবায়িত হইতো তাহলে আমাদের ফ্লাডিং বা আরো অনেক দিকে মাছ চাষ ইত্যাদি অনেক কিছু সমাধান হতো। ওনার একটি কথা আমার খুব স্পষ্টই মনে আছে, উনি আলের উপরে, বা আপনারা জানেন যে জমিতে যে আইল থাকে, আল বা আইল বলা হয় যে বাউন্ডারিজ, ওইটা ব্যবহার করে উনি বলেছেন হাজার হাজার কিলোমিটার আমাদের জায়গায় আইলে পড়ে আছে, এখানে চাষের উনি পরামর্শ দিয়েছিলেন, উদ্যোগ নিয়েছিলেন। মানে হি ওয়াজ এ ভিশনারি ইন দ্য ট্রু সেন্স। উনি ফ্যালো ল্যান্ড, যেটা পতিত জমি, এগুলো আবাদের ব্যবস্থা করেছিলেন। শিক্ষার ক্ষেত্রে ওনার ডিরেক্ট অবদান ছিল। এটা একেবারে প্রথম থেকে ছিল। যখন দেশ স্বাধীন হওয়ার পরে একটা রব উঠেছিল যে ক্যাডেট কলেজগুলো বন্ধ করে দেওয়া উচিত, যেই ক্যাডেট কলেজগুলো আমাদেরকে শুধু সেনা অফিসারই দেন নাই, বিভিন্ন সেক্টরে বিভিন্ন অবদান রাখা মানুষদেরকে প্রডিউস করেছে, এটা বন্ধ করে দেওয়ার একটা কথা হয়েছিল। তখন ক্যাডেট কলেজের ছাত্ররা এবং এরা
শিক্ষকরা জিয়াউর রহমানের সাথে দেখা করেন এবং ওখানে উনি ডিসাইসিভ রোল প্লে করে এটা বন্ধ করেন। বাংলাদেশ ৭৫-এর 15ই আগস্ট ৭ই নভেম্বরের পরে বিশেষত একটা পলপটের মতো একটা রেজিমের দিকে যাচ্ছিল, যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে যারা নৈরাজ্যের প্রচার করছিলেন, হ্যাঁ, অফিসারের রক্ত চাচ্ছিল তারা, তো এবং হত্যাও করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, ৭৭ পর্যন্ত এয়ারফোর্স অফিসারদের পেরেছে। তারা যদি ক্ষমতায় আসতো, দেশে একটা পলপট টাইপের একটা রেজিম হতে পারত, জিয়াউর রহমান সেটা হতে দেন নাই। উনি কর্নেল তাহেরের সাথে উনি যান নাই, উনি তার নিজস্ব রাস্তা উনি বেছে নিয়েছিলেন, মিডল অফ দ্য রোড, স্লাইটলি টু দ্য রাইট। এই এই পন্থায় বাংলাদেশ চলেছে এবং উনি যে রাজনৈতিক দল বিএনপি, যেটা এখন বাংলাদেশে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, এবং সম্ভবত তারাই মানে একটা বিরাট সম্ভাবনা আছে তারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে এবং জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান সাহেব হয়তো দেশের ভাবী প্রধানমন্ত্রী হবেন। সেই দলটিকে উনি খুব কেয়ারফুলি গঠিত করেছিলেন। উনি বারবার এই তাদের উনি এমনকি রাজনৈতিক ক্লাসও নিতেন, বিভিন্ন বিএনপির বিভিন্ন বিভিন্ন কর্মী এবং নেতাদের ক্লাস নিতেন উনি, ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দিস। পড়াশোনা করতে হতো তাদেরকে, এবং শুধু 19 দফা বিএনপির যে দফা ওর ভিতরে সীমাবদ্ধ না, বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ এই চিন্তাটাও জিয়াউর রহমানের থেকে এসেছে, যেটা নিয়ে আমরা প্রাউড ফিল করি এখন। সেই বাংলাদেশি জাতীয়তাবাদ জিয়াউর রহমানের থেকে এসেছে, যেটা উনি ধর্মনিরপেক্ষতার বদলে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসের কথা রেখেছিলেন, সংবিধানে পরিবর্তন এনেছিলেন এবং সমাজতন্ত্রকে উঠিয়ে সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র এটা রেখেছিলেন। সো আমি বললাম যেরকম ভিশনারি চিন্তা ভাবনা তার ছিল। উনি দেখছিলেন যে জিনিসগুলো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের সাথে যায় না, বিশ্বাসের সাথে যায় না, সেগুলোকে উনি সংবিধান থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছিলেন এবং যেগুলো যায়, দেশের সাধারণ মানুষ যেটার পক্ষে থাকে, সেটার দিকে ওনার ফোকাসটা ছিল। জিয়াউর রহমানের আজকে বেঁচে থাকলে উনি 90 বছর হতো তার, উনি হয়তো অবসরে থাকতেন, জানি না, উনি অ্যাক্টিভ মানুষ ছিলেন। তার 90তম জন্মবার্ষিকীতে নিউ ইয়র্কের তরফ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আর আরেকটি কথা, আপনারা যারা দেখছেন তারা নিউবি চ্যানেলটির সঙ্গে থাকুন এবং অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে চাপ দিন।